আজকের কেস হলো আস্থার গল্প। আমি জানতাম না যে এতগুলো চেক আপ করার কি দরকার ছিল। আমাদের ডক্টরও বলেছিলেন যে সবকিছু ঠিক আছে, কিন্তু আমার স্বামী যশ ও মানতে চায়নি। জেদ করে বিভিন্ন ডক্টরদের কাছে নিয়ে যাওয়া শুরু করে, জানি না কেন। ডক্টর পারিক তো এর আগেও আমার ডেলিভারি করিয়েছেন, আর এবারও উনি বলেছেন যে সব ঠিক আছে। তাহলে আমরা অন্য ডক্টরের কাছে কেন যাচ্ছি? অন্য ডাক্তারের কাছে যেতে আপত্তিটাই বা কোথায়? হ্যাঁ, আর যা করছি তোমাদের দুজনের ভালোর জন্যই তো করছি। এখন তো এই ডক্টরও বলে দিলেন যে সবকিছু ঠিক আছে, আমিও আর আমাদের বাচ্চাও। এবার তুমি খুশি হয়েছো তো? देखिए भाई साहब, सोसाइटी के कुछ नियम होते हैं और नियमों के अनुसार सोसाइटी का कोई भी सदस्य सेक्रेटरी के परमिशन के बगैर सोसाइटी के कंपाउंड में कोई भी प्रोग्राम नहीं कर सकता। हाँ, বাবা যশ, ডাক্তার কি বললো? কিছু না, সব ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু আসল টেনশনের ব্যাপারে বলেছিস তো? না। কিন্তু তুই জানতে চেয়েছিলি তো? হ্যাঁ, কিন্তু উনি বলতে চাননি। জানেন না যে ব্যাপারটা ইল্লিগাল? পাগল হয়ে গেছেন নাকি? এই বোর্ডটা পড়েননি আপনি? আমি বলতে পারবো না আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে তা ছেলে না মেয়ে। মা, ছেলে না মেয়ে জানা খুব মুশকিলের ব্যাপার। এইবার আর সহ্য করা যাবে না। দুবার মেয়ে হয়েছে, শুধু আমরাই জানি কিভাবে দুবার নিজের মনকে মানিয়েছি, কিন্তু আর নয়। এটাই কারণ ছিল ওনাদের চিন্তার। দুটো মেয়ে। আমার স্বামী আর আমার শ্বশুর শাশুড়ি চাইতেন যে এবার আমার ছেলে হোক, কিন্তু এটা কি আমার হাতে ছিল? আমি কি এটাই কিছু করতে পারতাম? এই মানসিকতা দেখে শুনে যতই পুরনোপন্থী আর সংকুচিত মনে হোক না কেন, কিন্তু হতাশা ভরা বাস্তব তো এটাই যে আজও এই মধ্যযুগীয় চিন্তাভাবনা মানুষের মাথায় বাসা বেঁধে আছে। আফসোসের বিষয় হলো এটাই যে আস্থার স্বামী যশও তার মা বাবার এই অনুচিত আকাঙ্ক্ষাকে সঠিক মেনে নিয়ে সেই মধ্যযুগীয় চিন্তাভাবনায় আটকা পড়ে গিয়েছিল, আর নিজের স্ত্রীর থেকে সেই দাবি করে চলেছিল যেটাকে পূরণ করা কোনোভাবেই আস্থার হাতে ছিল না। আমি কিন্তু বলে দিচ্ছি, এবার যেন ছেলেই হয়। এটা এটা কি বলছো তুমি? কি বলবো? দুটো মেয়ে দিয়েছো তুমি, কিছু বলেছি আমি? এবার কিন্তু চলবে না, এবার আমার ছেলেই চাই। আরে কিন্তু এতে আমি কি করতে পারি? আর তাছাড়া বিজ্ঞানও বলে যে ছেলে বা মেয়ে হওয়াটা মহিলার ওপর নয়, পুরুষের ওপর নির্ভর তুমি করে। আমাকে বিজ্ঞান শিখিও না তো, যা করার তা করো। হ্যাঁ, বাড়িতে বংশধর দেওয়া মহিলার দায়িত্ব। 8 বছর ধরে আশা নিয়ে বসে আছে আমার মা বাবা। দুবার ওনারা কিছু বলেননি, কিন্তু এবার যেন নাতির মুখ দেখার স্বপ্ন ওদের পূর্ণ হয়, মনে রেখো কথাটা। তুই এত চিন্তা করিস না মা। যশ হয়তো রাগের মাথায় বলেছে কথাটা। যদি এইবারও মেয়ে হয় না, তাহলে দেখবি কিঞ্জল আর হেতলের মতো ওকেও আপন করে নেবে। আর শোন মা, সবারই তো ইচ্ছে থাকে একটা ছেলে হোক। এটা তুই ভাগ্যের উপরেই ছেড়ে দে। কিন্তু মা, যশ আগের মতো আর নেই মা, ও পাল্টে গেছে। আর এবার যদি আমার মেয়ে হয় না, তাহলে আমি জানি না কি হবে। আস্থা, তুই কাঁদিস না। মা ঠিকই বলছে,
দেখ, তোর যদি এরকম কিছু হয়, যশ তোকে কিচ্ছু বলবে না। মেয়ে হলেও আপন করে নেবে। আর মেয়েটা তো ওরও না। ব্যাপারটা কি এতটাই সহজ ছিল? যখন প্রথমবার আমি গর্ভবতী হয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়ি তো তখন থেকেই আশা করছিলেন যে ছেলে হবে। ওনারা তো বিশ্বাস করতেন যে ছেলেই হবে আমার। গোটা পাড়ায় বলে বেড়ালেন, নাতি পাবেন, এই আনন্দে মেতেছিলেন। আরে নে নে, মিষ্টি খা। বৌদি কোনো সুখবর আমার নাকি? নাতি হতে চলেছে। ও, আচ্ছা। আরে তুমিও খাও। আরে সারদা, মিষ্টি খাও। আরে কি হয়েছে চিত্রা? আরে আমি ঠাকুমা হতে চলেছি, এবার আমার নাতি আসবে। কিন্তু আস্থার ডেলিভারিতে সময় আছে তো, এখনো তো 1 মাস বাকি। তুই এখন থেকে মিষ্টি বিলি করছিস? আমি এখন থেকেই জেনে গেছি আমার নাতি হবে। তুই চিন্তা করিস না, নাতি হবার পরেও তোকে মিষ্টি খাওয়াবো। তুই খা আর বাড়ির সবাইকে মিষ্টি খাওয়া। আমি আর সবাইকে খাইয়ে আসছি। আস্থা, এ তো একদম তোমার মতন দেখতে। আস্থা, এটা কি করে হলো? তোমার তো আমাকে নাতি দেবার কথা ছিল। এবার ভগবান আমাদের মেয়ে দিয়েছে, এতে কি করার আছে? বাবা, তুই কিছুতেই বুঝবি না মানুষের আশা ভেঙে গেলে কেমন লাগে। মন খারাপ তো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমার মেয়েকে ওনারা আপন করে নেন। হয়তো এই আশায় যে এর পরের বার ছেলেই হবে। কিন্তু যখন পরের বারও মেয়ে হলো, তখন ওনাদের সমস্ত আশাই নষ্ট হয়ে গেল। ভালোবাসার মানুষ আর তার সাথে শ্বশুর শাশুড়ি সবাই পাল্টে গেলেন। মাম্মি, মাম্মি খিদে পেয়েছে, খেতে দাও না। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। মা, মা ওকে একটু খেতে দিয়ে দাও, কারণ জল এসে গেছে, আমি জলগুলো ভরে নিই। আমাকে একদম বলবে না। মেয়ের জন্ম তুমিই দিয়েছো, তুমিই বোঝো। আর এসব বলে কথা ঘোরানোর একদম চেষ্টা করবে না। দোষ তোমার, তুমিই বোঝো। আমাকে কেন বলছো? আর হ্যাঁ, তোমার শ্বশুর আসার আগে খাবার তৈরি করে রেখো। আমি সৎসঙ্গে যাচ্ছি, বিকেলবেলা আসবো। আস্থার শাশুড়ি ওকে যেন মেয়ে জন্ম দেওয়ার জন্য শাস্তি দিচ্ছিল। এবার আস্থা দ্বিতীয়বার মা হতে চলেছিল। তার আন্দাজও ছিল না যে তার বাড়ির লোকেদের মনে কি চলছে। যশ আর তার মা বাবা আস্থা আর তার গর্ভে থাকা নিষ্পাপ শিশুটির জীবন নিয়ে খেলছিল। ছেলের অন্ধ আকাঙ্ক্ষায় একটা অপরাধ করতে চাইছিল। কি হয়েছে জর্জদা? তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? কি বলবো ধীরাজ, আস্থা প্রেগনেন্ট। তাইতে চিন্তার কি কারণ আছে? আর এমনিতেও তুমি তো অভিজ্ঞ না, এটা তো আর প্রথমবার না। আগের 2 বার তো সবকিছু ঠিক হয়েছিল না? এবারও দেখবে সব ঠিকই হবে। না না, এবার যেন ওরকম না হয়। মানে আমি বুঝতে পারলাম না জর্জদা। ও, এবার ব্যাপারটা বুঝতে পারলাম। আরে তুমি আমাকে আগে বলবে তো। তোমার এই সমস্যার সমাধান আছে আমার কাছে। কি? একটা ডাক্তার আছে, গিরিশ মিস্ত্রি নামে, খুবই বুদ্ধিমান লোক। তোমাদের মতন লোকেদের প্রবলেম খুব ভালো করেই বোঝে। একটা নতুন মেটার্নিটি হোম খুলেছে, ভিএস মেটার্নিটি হোম। উনি ওখানকারই ডাক্তার। তুমি গিয়ে ওখানে ওনার সাথে দেখা করো, তোমার সব সমস্যা মিটে যাবে। যশ, আমরা এই তো ডক্টরের কাছে গেছিলাম, আবার এখন নতুন করে এই ডক্টরের কাছে যাওয়ার কি দরকার? আরে আমি শুনেছি উনি খুব ভালো ডাক্তার, ওনার খুব ভালো একটা মেটার্নিটি হোম আছে। কিন্তু তুমি কেন টেনশন নিচ্ছ? আমি যা করছি তোমাদের দুজনের ভালোর জন্যই তো করছি।
এভরিথিং ইজ ফাইন। যে ওষুধ চলছে সেটাই কন্টিনিউ করুন। আমি শুধু একটা টনিক অ্যাড করছি, এই নিন। ডাক্তারবাবু, আমাদের আগেই দুটো মেয়ে রয়েছে, তো এইবার আমাদের ছেলেই দরকার। ছেলেই হবে তো? আরে ছেলেই হোক বা মেয়ে, গুরুত্বপূর্ণ তো এটাই যে বাচ্চা যেন সুস্থ আর স্বাস্থ্যবান হয়, ওজন ঠিকঠাক থাকে আর মায়ের স্বাস্থ্য ভালো থাকে। প্রেগনেন্সি তো 4 মাস হয়ে গেছে, মানে সোনোগ্রাফিতে তো সব পরিষ্কারভাবেই দেখা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম। আমি আপনার স্ত্রীকে তো দেখিয়েওছি, বাচ্চার হাত পা ওর নড়াচড়া সবকিছু ঠিক আছে। স্যার, আপনি তো সবই জানেন। দেখুন, ব্যাপারটা হলো আমি তো সবকিছু জানি না, শুধু নিজের কাজটা খুব ভালো করে জানি। আমি আপনার কথা খুব শুনেছি, আর এটাও শুনেছি যে আপনি আমাদের মতন লোকেদের সমস্যাটা বোঝেন আর সাহায্যও করেন, সেজন্যই আমি আপনার কাছে এসেছি। আচ্ছা আচ্ছা, আসলে ব্যাপারটা হলো আমাদের ক্লিনিকটা এখনো নতুন, আর বেশিরভাগ পেশেন্ট রেফারেন্স থেকেই আসে। আচ্ছা, আমাকে এখন রাউন্ডে যেতে হবে, যদি আপনাদের আর কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। ধীরজ, তুই তো বলছিলি যে খুব বুদ্ধিমান লোক, আরে আমার কথা বুঝতেই চাইছিলেন না উনি। জানতে তো পারলামই না মেয়ে না ছেলে, তার উপর ক্লিনিকের খরচা তো ছেড়েই দে। আর এদিকে আস্থাও সারা রাস্তা ধরে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে। বৌদির সামনে জিজ্ঞাসা করেছিলে তুমি? হ্যাঁ তো কি জোশ দাদা! আরে বৌদির সামনে উনি থোড়ি না বলবেন। এইসব ইল্লিগাল কাজকর্ম লুকিয়ে করতে হয়। তুমি একটা কাজ করো, তুমি একা গিয়ে ওনার সাথে কথা বলো। কি বুঝেছেন আপনি আমাকে? আপনার সাহস কি করে হলো এইসব কথা বলার? সরি ডক্টর। কি সরি? ফার্মাসি পড়েছেন, কেমিস্ট্রির কাজ করেন, আপনি এটা জানেন না যে এই কাজটা ইল্লিগাল? জানি ডাক্তারবাবু, কিন্তু আমারও কিছু করার নেই। আর আমাকে একজন বলেছে যে আপনি সাহায্য করতে পারেন। কে বলেছে আপনাকে এসব? আমার খুব দুঃখ হয় মিস্টার জজ যখন দেখি যে আপনার মতো কোনো শিক্ষিত লোক এই ধরনের কথা বলে। কে বলেছে আমার ব্যাপারে আপনাকে? ছাড়ুন না ডাক্তারবাবু, আমার ভুল হয়ে গেছে। ভুল তো করেইছেন আপনি, আপনার বোঝা উচিত ছিল এই ধরনের কথাবার্তা খোলা জায়গায় হয় না। আর মিস্টার জজ, এই কাজের জন্য খরচা করতে হয়। কত টাকা লাগবে? 15,000। 15,000 নিয়ে আসুন, আমি বলে দেব আপনার স্ত্রীর গর্ভে মেয়ে আছে না ছেলে। $15,000 টাকা দিলে বলবে ছেলে না মেয়ে। এই ডাক্তারগুলো না মানুষের অসহায়তার ভীষণ সুযোগ নেয়। 15,000 তো কম টাকা নয়। আমাদের বংশের নাম উজ্জ্বলের জন্য সেটা অনেক জরুরি। যশ, তুই যে কোনো উপায়ে টাকার ব্যবস্থা কর। এবারে যদি মেয়ে হয় না, আমি ওর মুখই দেখব না। থ্যাংক ইউ। কবে জানতে পারবো ডাক্তার যে ছেলে না? জানতে তো আমি সোনোগ্রাফি করার সময়তেই পেরে গেছিলাম মিস্টার যশ। আপনার বাড়িতে লক্ষ্মী আসতে চলেছে। ডাক্তারবাবু, আমার এই মেয়ে দরকার নেই, আপনি কিছু করুন প্লিজ। যশ ভাই, এতে আমি কি করতে পারি? আমরা শুধু লিঙ্গ পরীক্ষা করতে পারি, ওটাকে বদলাতে পারি না। ডাক্তারবাবু, আমার অলরেডি দুটো মেয়ে রয়েছে, এই বোঝাটা কি কম যে আরো একটা মেয়ের বোঝা কাঁধে নেব? কোনো তো রাস্তা আছে। একটা রাস্তা আছে যাতে তোমার বোঝা আর বাড়বে না। কিভাবে? আস্থা আরো একবার একটি মেয়ের জন্ম দিতে চলেছে। এটা জানতে পেরে যশ আর তার মা বাবার সব স্বপ্ন ভেঙে চুরমার হতে চলেছিল। গর্ভে থাকা সন্তানের লিঙ্গ পরীক্ষা করে তারা একটা অবৈধ কাজ তো আগেই করে ফেলেছিল, কিন্তু এবার তারা যেই পদক্ষেপ নিতে চলেছিল সেটা অপরাধ নয়, বরং নৃশংসতা ছিল। তারা যে কোনো পরিস্থিতিতে ওই সন্তানের পৃথিবীতে আসা আটকাতে চাইছিল। আমি বুঝতে পারছিলাম যে আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি কিছু একটা ভাবছেন, কিন্তু আমি এটা জানতাম না যে ওনারা জেনে গেছেন যে আমার গর্ভের সন্তান মেয়ে। সেদিন যখন যশ আমাকে আরো একবার ডক্টরের ক্লিনিকে নিয়ে গেল,
তখন আমি জানতাম না যে আমার সাথে কি হতে চলেছে। ডক্টর, এটা এটা কোন ইঞ্জেকশন? কিছু না, ভিটামিনের ইঞ্জেকশন। কিন্তু ভিটামিনের জন্য তো আমি ওষুধ খাচ্ছি, আর এর আগেও তো দুবার প্রেগন্যান্সিতে আমি এই সময়টায় কোনো রকমের ইঞ্জেকশন নিইনি। তাহলে তখনকার ব্যাপার আলাদা ছিল, তখন তো আপনার বয়সও কম ছিল। আফটার 30 বডিতে কিছু চেঞ্জেস আসে, সেই জন্য এক্সট্রা ভিটামিনের দরকার পড়ে। একটু মাথা ঘুরবে আপনার, ঘুমও পাবে, কিন্তু চিন্তা করবেন না, এটা একদম নর্মাল ব্যাপার। শোনো, যখন আস্থাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে আন্দাজ করেছিল যে খারাপ কিছু ঘটতে চলেছে। সেই ব্যাপারে যশের কাছে জানতে চেয়েছিল, কিন্তু জিজ্ঞেস করার মতো বা কিছু করার মতো হুঁশ ছিল না তার। ডক্টর, কি হলো? বাচ্চা তো অ্যাবর্ট হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আবার কি হলো? আস্থার ব্লিডিং থামানো যাচ্ছে না, প্রচুর রক্ত বেরোচ্ছে। তাহলে কিছু করুন ডাক্তার, রক্ত বন্ধ করুন। এখন এই কেসটাতে আমি আর কিচ্ছু করতে পারবো না, একে এখন অন্য হসপিটালে শিফট করতে হবে। আপনি কি কথা বলছেন ডক্টর? উফ, এই অবস্থা ওকে আমি কোথায় নিয়ে যাব? আর অন্য হসপিটালে এই বাচ্চাটার ব্যাপারটাও তো সবাই জেনে যাবে নাকি? এরকম কিচ্ছু হবে না, তুমি শুধু ওকে অন্য হসপিটালে নিয়ে যাও, আমি অ্যাম্বুলেন্স ডেকে আনছি। হ্যাঁ, ওখানে গিয়ে শুধু এটাই বলবে যে মিসক্যারেজ হয়েছিল আর অপারেশন করার জন্য অ্যাডমিট করা হয়েছিল। ডক্টর, ষড়যন্ত্র সফল হয়ে গিয়েছিল, সন্তান নষ্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু একটা সমস্যা দেখা দেয়। গর্ভে বেড়ে ওঠা কন্যা সন্তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই ইললিগ্যাল অপারেশন আস্থার জীবনী সংকটে ফেলে দিয়েছিল। আই এম সরি মিস্টার যশ, এখানে আসার আগেই ওনার অনেকটা রক্ত বেরিয়ে গেছে। আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি। কি রে বাবা, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, কিন্তু আস্থা। কি হয়েছে আস্থার? আস্থা বেঁচে নেই। আস্থা বেঁচে নেই? আস্থা নেই? এইসব বাচ্চা নষ্ট করতে গিয়ে হয়েছে? হ্যাঁ। এইসব কাণ্ড করতে গিয়ে আমরা কোনো বিপদে পড়ে যাব না তো? আমি ডক্টর মিস্ত্রির সঙ্গে কথা বলেছি, উনি সার্টিফিকেট দিয়ে দেবেন যে বাচ্চাটা মায়ের গর্ভেই মারা গিয়েছিল, তাই এই অপারেশনটা করতে হয়েছে। মায়ের প্রাণ বাঁচানোর জন্য এটা খুব দরকার ছিল, আর এখানকার হসপিটালের ডাক্তাররাও তাই বলবে, কারণ আমি ওদের তাই বলেছি। আমি আস্থার বাড়ির লোকজনকে খবর দিয়ে দিচ্ছি। কি? এসব কি করে হলো? কি হয়েছে আস্থার? মা, আস্থা নেই আর। কি? ওরা বলছিল বাচ্চা নাকি পেটেই মারা গেছে, এর জন্য অপারেশন করতে হয়েছিল। আর অপারেশনের কারণে এটা কি করে হতে পারে অঙ্কিত? আমার রোজ তো ফোনে আস্থার সাথে কথা হতো, ও তো বলেছিল যে ও একদম ঠিক আছে, ওর সমস্ত রিপোর্টও নর্মাল আছে। যদি কোনো অপারেশন করার ছিল তাহলে আমাদেরকে ফোন করলো না কেন?
আমরাও পৌঁছে যেতাম হসপিটালে, কিন্তু আস্থা তো এটা নিয়ে চিন্তিত ছিল যে ওর সমস্ত রিপোর্ট নর্মাল হওয়া সত্ত্বেও যশ ওকে বারবার আলাদা আলাদা ডাক্তারের কাছে কেন নিয়ে যেত চেক আপের জন্য। মা, এমনটা হয়নি তো যে ওরাই আস্থাকে? মা, এই কারণেই আস্থা ভয় পাচ্ছিল। হয়তো ওরা জেনে গিয়েছিল আস্থার মেয়ে হবে, এই কারণে ওরা বাচ্চার সাথে সাথে আস্থাকেও। নিয়মাবলী পূরণ করার জন্য হসপিটালের আধিকারিকরা আস্থার মৃত্যুর খবর লোকাল পুলিশকে জানায়। পুলিশও তাদের রুটিন কার্যাবলী পূরণ করার জন্য সংশ্লিষ্ট ডাক্তারদের স্টেটমেন্ট নেয়। এগুলো আস্থার রিপোর্টস। ডক্টর মিস্ত্রি চেম্বার থেকে ওনাকে এমার্জেন্সিতে এখানে আনা হয়। ডক্টর মিস্ত্রি আমাদের ইনফর্ম করে দিয়েছিলেন যে ইটস আ কেস অফ মিসক্যারেজ, সেই জন্য আমাদের সঙ্গে সঙ্গে অপারেশন করতে হয়। কিন্তু অপারেশনের সময় আস্থার ব্লিডিং থামছিলই না। তারপর ওকে এখানে আনা হয়। খুব দেরি হয়ে গেছিল, তাই জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি ওকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ ডক্টর। মায়ের কি হয়েছে বাবা? মা তো ছোট বাবুকে নিয়ে বাড়ি আসবে বলেছিল বাবা। মাকে নিয়ে দাও। হে ভগবান, কত খুশি ছিল আস্থা, আমাদের ঘরে একটা নাতি আসবে বলেছিল। ভগবান কেন ছিনিয়ে নিল সেটা? ওর কত অল্প বয়স, 2 নাতনি মা ছাড়া হয়ে গেল। আমার বোনের মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল ছিল না স্যার। স্যার ওকে মেরে ফেলেছে, আর ওর পেটের মধ্যে বড় হওয়া বাচ্চাটাকেও। দেখো অঙ্কিত, আমার ডক্টরের সাথে কথা হয়েছে। ওনার বক্তব্য হলো আস্থা দেবীর মিসক্যারেজ হয়েছিল। বাচ্চাটাকে বের করার সময় এক্সেস ব্লিডিং হয়, যার কারণে ওনার মৃত্যু হয়। হসপিটাল থেকে যে রিপোর্ট পাওয়া গেছে সেখানে এটাই বলা আছে। স্যার, গত 2 মাস ধরে অনেক রিপোর্ট বের করা হয়েছে আলাদা আলাদা ডাক্তারের থেকে। রিপোর্ট নর্মাল ছিল। গত 2টো ডেলিভারির সময় আস্থার কোনো রকম সমস্যা হয়নি। তাও ওকে আলাদা আলাদা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করানো হচ্ছিল ওর ইচ্ছের বিরুদ্ধে। এ কথা তোমার বোন তোমায় বলেছিল? হ্যাঁ স্যার, কিন্তু ভুল আমাদেরই ছিল। আমরাই ওর কথায় কোনো গুরুত্ব দিইনি। কিন্তু স্যার, আস্থা বলছিল যে ওর শ্বশুরবাড়ির কেউ চায় না যে এবারও ওর একটা মেয়ে হোক। এই ব্যাপারটা নিয়ে ও খুব চিন্তায় ছিল। আমার মনে হয় নিশ্চয়ই ওরা জানতে পেরে গেছিল যে এবারও ওর একটা মেয়ে হতে চলেছে, তাই ওরা ওই সব ডাক্তারদের কাছে গিয়ে এই সব চেক আপ করেছিল। অঙ্কিত, আমি ডক্টর মিস্ত্রির সাথেও কথা বলেছি, যিনি আস্থা দেবীর অপারেশন করেছিলেন, কিন্তু ওনার বক্তব্য তো অন্য কিছু। বাচ্চা পেটেই মরে গেছিল ইন্সপেক্টর, আর প্রেগন্যান্সির 21 সপ্তাহ হয়ে গেছিল। এই সময় অ্যাবর্শন করার তো কোনো প্রশ্নই ওঠে না। মাকে বাঁচানোর জন্য বাচ্চাকে পেট থেকে বের করা খুব দরকার ছিল। এছাড়া আমার কাছে আর কোনো অপশনই ছিল না। আমার নিজেরই খারাপ লাগছে ওনাকে বাঁচাতে পারলাম না। ডক্টর বিনীতাও আমাদের এই কথাই বলেছিলেন যে বাচ্চা বার করার সময় আস্থা দেবীর গর্ভাশয় ফেটে যায়, যার ফলে এক্সেস ব্লিডিং হয় এবং ওনার মৃত্যু হয়। স্যার, আমি বলেছিলাম আপনাকে যে সব রিপোর্ট নর্মাল ছিল, তাও আলাদা আলাদা টেস্ট করা তো ওর। আস্থার কোনো প্রবলেম ছিল না, আর একদিন হঠাৎ অপারেশন করিয়ে দিল কাউকে কিছু না বলে। স্যার, এটা যশ আর ওর পরিবারের ষড়যন্ত্র, আমার বোন আর ওর বাচ্চাকে মারার জন্য। এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি। পরমার, ডাক্তারের রিপোর্ট থেকে তো এটাই প্রমাণ হয় যে এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ কেস, কিন্তু ওনার দাদা বলতে চাই এটা চক্রান্ত। পুত্র সন্তানের লোভে এইসব হয়েছে। তবে স্যার, 2টো নর্মাল ডেলিভারির পরেও আস্থাকে প্রেগনেন্সির সময় 2জন আলাদা আলাদা ডক্টরের কাছে নিয়ে যাওয়া, তার উপর আস্থা ওর দাদাকে বলেছিল শ্বশুরবাড়ি থেকে ছেলে হওয়ার জন্য চাপ দিচ্ছে। সন্দেহ তো হবেই। যেটাকে মিসক্যারেজ বলা হচ্ছে, আসলে পেটে তো কন্যা সন্তানই ছিল। তদন্ত তো করে দেখতেই হবে। তাছাড়াও পুত্র সন্তানের লোভে কন্যা সন্তানকে হত্যা করা আমাদের দেশের নতুন কিছু নয়। আমি একটা কাজ করছি স্যার, যশের ফ্যামিলির ডিটেলটা বার করছি, আর যে কজন ডক্টরের কাছে ওকে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল আমি তাদের সঙ্গে কথা বলবো। যদি এরকম কিছু থাকে তাহলে সামনে সব আসবে। যদি আস্থা এবং তার মেয়ে কোনো কুসংস্কারের বলি হয়, তাহলে তার ন্যায় বিচারের দায়িত্ব আমাদের। পরমার, স্যার, ডিটেলস বের করো তাড়াতাড়ি। স্যার।
আগে হ্যাঁ, যশ আচার্য গত মাসেই ওর স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলেন। বাচ্চা আর মা দুজনের কন্ডিশনে একদম নর্মাল ছিল, কিন্তু এটা শুনে উনি একদম অবাক হয়ে গেলেন। তারপর উনি একা ফিরে এসে আমাকে অ্যাবর্শনের কথা বললেন। এই বাচ্চাটা আমাদের দরকার নেই, আসলে ভুল করে রয়ে গেছে। আমি তো ওনাকে না বলে দিয়েছিলাম আর এখান থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু তারপর তো উনি আর এখানে আসেননি। ধীরাজ, একটা কথা পরিষ্কার করে শুনে নাও, আমি কিন্তু বসে থাকার লোক নই। যদি তুমি আমাকে মিথ্যে বলেছ বা কিছু লুকিয়েছ, আমি তাহলে তোমাকে এত পিটব, সারা জীবনের জন্য তোমার ওষুধ বিক্রি বন্ধ হয়ে যাবে। পুলিশের পিটুনি খাওয়ার পর যা ব্যথা হবে না তোমার শরীরে, সেই ব্যথাকে তোমার দোকানের কোনো ওষুধ, কোনো রকম পেন কিলার কমাতে পারবে না। না স্যার, আমাকে মারবেন না। আমি বলছি আপনাকে, যশদা এটা জানতে চাইছিলেন যে ওনার ছেলে হবে নাকি মেয়ে, সেই জন্যে আমি ওনাকে ডাক্তার মিস্ত্রির কাছে পাঠাই। আমি জানতাম যে ডাক্তার মিস্ত্রি টাকা নিয়ে এই কাজটা করে থাকেন। সেখানে গিয়ে উনি জানতে পারেন যে যশদার মেয়ে হতে চলেছে, আর আর ওনারা চাইছিলেন না যে মেয়ে হোক। ধীরজ আসেনি? তুমি জানো না, ধীরাজকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ? হ্যাঁ, আর কিছু বলেও নিয়ে যায়নি কেন নিয়ে যাচ্ছে। বাবা, পুলিশ ধীরজকে ধরে ফেলেছে, নিশ্চয়ই আমাদেরকেও ধরবে। কিন্তু পুলিশ আমাদের সন্দেহ করলো কি করে? এইসব অঙ্কিত আর ওর মাই করছে। তো এখন কি করব? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা আসছি। কে করেছিল? পুলিশ স্টেশনে ডেকেছে আমাদের সবাইকে। কি হয়েছে বাবা? কিছু না মা, তোমরা ভেতরে যাও, খেলো, আমি আসছি। হ্যাঁ, এক কাজ কর বাবা, তুই একাই চলে যা। ওরা যদি কিছু বলে কথাটা ঘুরিয়ে দিবি, ঠিক না? আমি কিচ্ছু করিনি। হ্যাঁ হ্যাঁ, তোর মা ঠিক কথাই বলছে। আমরা তিনজন একসঙ্গে গেলে তিনজনই ফেঁসে যাব, কেউ কাউকে সাহায্যও করতে পারবো না। মিথ্যে কথা এসব। মনে হচ্ছে অঙ্কিতর বোনের মৃত্যুতে খুব ভেঙে পড়েছে, তাই এসব বাজে কথা বলে বেড়াচ্ছে ও। এবার তুই একটা ঝটকা খেতে চলেছিস, কারণ তোর নোংরা মানসিকতা আমরা সবাই জানতে পেরে গেছি। ডক্টর পূজা, যার কাছে তুই জানতে চেয়েছিলি আস্থার পেটে ছেলে আছে না মেয়ে, ডক্টর লতা, যাকে তুই বাচ্চাটাকে অপারেট করার কথা বলেছিলি, মনে পড়লো কিছু? নাকি মনে পড়াতে তোকে একটু সাহায্য করব? যখন তুই এই দুটো জায়গা থেকে সাহায্য পেলি না, তখন তোর বন্ধু ধীরাজের কাছে তুই সাহায্য চাস, যার মানসিকতাও তোর মতোই নোংরা। সে তোকে ডক্টর মিস্ত্রির কথা বলে। তুই ধীরাজের থেকে টাকা ধার নিস অ্যাবর্শন করানোর জন্য। যেই দোকানে তুই কাজ করিস তার মালিকের কাছ থেকে তুই অ্যাডভান্স স্যালারি তুলিস অপারেশন করানোর জন্য। সেই টাকা দিয়েই তুই তোর বউ আর তোর বাচ্চাকে মেরে ফেলেছিস, খুন করিয়েছিস ওদের। আমি এখন এটাই তোর কাছ থেকে চাই যে তুই তাড়াতাড়ি অপরাধ স্বীকার না করিস, কারণ তবেই তো আমি সুযোগ পাবো তোর মতো নোংরা মানুষের চামড়া তুলে সত্যিটা বার করার। আঙ্কেল, বাবা যাওয়ার কিছুক্ষণ পরে দাদু আর দিদাও চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমায় কিছু বললো না। এটা পুরোপুরি মিথ্যে। কেউ আমার ইমেজ খারাপ করার চেষ্টা করছে। দেখুন, এখানে বোর্ডও লাগানো আছে, ভালো করে দেখুন। স্যার, আমি এরকম ইললিগাল আর ইনহিউম্যান কাজ করার কথা ভাবতেই পারি না। ভাবতে তো আপনি এটাও পারবেন না ডক্টর মিস্ত্রি, যে আমরা যদি আপনার অপারেশন করি আপনার কি হবে। হয়তো সেটাই যেটা আস্থার সাথে হয়েছে। আপনারও ব্লিডিং থামবে না, আর এমার্জেন্সিতে আপনাকে অন্য হসপিটালেও শিফট করতে হতে পারে। যশ আমাদের সব কথা বলে ফেলেছে, আর আপনার কথাও। চলুন, আমাদের লকআপে আপনার অপারেশনের পুরো ব্যবস্থা করে রেখেছি। সরি হেতল সোনা, তোমাদের মায়ের কথা আমার আগে শোনা উচিত ছিল।
ও একা হয়ে গিয়েছিল, কেউ ছিল না ওর সাথে। আমরা কিছু করতে পারলাম না ওর জন্য। কিন্তু কিন্তু তোমাদের আমি একা ছাড়বো না। তোমাদের মা তোমাদের জন্য যেমনটা জীবন চেয়েছিলেন তা দেওয়ার পুরো চেষ্টা করব আমি। কোনো অভাব রাখবো না। ডক্টর মিস্ত্রি আর যশ দুজনেই এখন পুলিশ কাস্টাডিতে আছে। যশের বাবা মা এখনো পলাতক। ডক্টর মিস্ত্রি যে মেটারনিটি হোমে কাজ করতেন তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। শীঘ্রই হসপিটাল সিল করে দেওয়া হবে। ডক্টর মিস্ত্রির স্টেটমেন্টের ভিত্তিতে ওই হসপিটালের 2 ডিরেক্টরও এই অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল আর এর সঙ্গ দিচ্ছিল, যদিও সেই 2 ডিরেক্টরও এই মুহূর্তে পলাতক। যশ, তার মা বাবা, ডক্টর মিস্ত্রি আর হাসপাতালের ডিরেক্টর এই সব অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির 114 নম্বর ধারা অনুযায়ী অপরাধকে প্রশ্রয় দেওয়ার জন্য, 120 নম্বর ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য, 304 ধারা অনুযায়ী অসৎ উদ্দেশ্যে হত্যার জন্য, 313 ধারা অনুযায়ী মহিলার অনুমতি ছাড়া তার গর্ভপাত করানোর জন্য, 314 নম্বর ধারা অনুযায়ী গর্ভপাত করানোর সময় হত্যার জন্য, আর পিএনডিটি প্রিনেটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট অফ 1994 এর ধারা 22 অনুযায়ী লিঙ্গ পরীক্ষা করার পদ্ধতির ভুল ব্যবহারের জন্য মামলা দায়ের হয়েছে। প্রত্যেক পলাতক অভিযুক্তকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে। আস্থার প্রাণ বাঁচতে পারত, আর তার গর্ভে থাকা সন্তানটির প্রাণও। কিন্তু যশ আর তার মা বাবার পুত্র সন্তান পাওয়ার অন্ধ লালসা আর ডক্টর মিস্ত্রির মতো আনএথিক্যাল প্রফেশনালের লোভ দুটো নিষ্পাপ প্রাণকে শেষ করে দিল। এই সংকুচিত আর জঘন্য মানসিকতা আমাদের সভ্যতা আর সংস্কৃতির উপর অনেক বড় প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছে। প্রয়োজন হলো এই বর্বরতাকে থামানোর জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার। স্কুল হোক বা বাড়ি, দপ্তর হোক বা ফোরাম, দেশের প্রত্যেকটা কোণায় সব মানুষের কাছে এই কথাটাই পৌঁছানো হোক যে কন্যা ভ্রূণ হত্যা একটা অপরাধ আর এটা মোটেই সহ্য করা হবে না। ছেলে হোক বা মেয়ে, দুজনেই সমান। এই বিষয়টা শুধুমাত্র মান্যতা দেওয়াই নয়, বরং বিশ্বাস করাটাও জরুরি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতা আর একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে আর জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।